কেমন আছো সবাই? লিটল ম্যাং ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। কাল যেখান থেকে শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু করলাম। ওই মাইকের বাবা যখন অফিস চলে যাচ্ছিল সোমবার দিন সকালে, তখন থেকেই তো ব্লগটা আমার শেষ করেছিলাম, আজ সেখান থেকেই শুরু করলাম। কথাই তো আছে, কোনো কিছু শেষ বলে কিছু হয় না। তুমি যেখানে শেষ মনে করছো হয়তো সেখান থেকে আরও নতুন অনেক পথ বেরোবে। সেমনই দেখো, কাল যেখানে শেষ বলেছিলাম আর সেখান থেকেই আমার আজকের জার্নিটা শুরু হলো, মানে আজকের ব্লগটা শুরু করলাম। এই যে মায়াঙ্কের বাবার জন্য ভোরবেলায় উঠে রান্নাবান্না করি, তারপর তো আমি সেমন কিছুই দেখাই না। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ভোরে উঠে তাড়াহুড়ো করে রান্নাবান্না করার পর মায়াঙ্কের বাবা যখন অফিস বেরিয়ে যায় তারপর আমার কত কাজ থাকে। এই যে এক গাদা বাসনপত্র হয়েছে, এইগুলো এখন আমি সব ধুয়ে নেব। তারপর ছেলেকে খাওয়ানো, তারপর বিছনা গাথা গোছানো, ঘর দোর ঝাড় দেওয়া, মোছা, কতই না সংসারের কাজ থাকে। সেই ভোর 5:30 থেকে রাত 11টা পর্যন্ত সমানে আমাদের ঘরের সংসারের কাজ করে যেতে হয় আমাদের মতো হাউসওয়াইফদের। কিন্তু ওই যে বাড়ি বসে কাজ করি, তাই এই কাজের কিন্তু সেমন কোনোই দাম থাকে না। যারা বাইরে কাজ করে, যারা টাকা উপার্জন করে কাজ করে, তাদের কাজকেই সব সময় আমাদের সমাজ প্রাধান্য দিয়ে থাকে। বিশেষ করে বাড়ির সেই সব পুরুষরা বা সেই সব মহিলারা যারা বাড়ির বাইরে কাজ করে, তারা সংসারে ফিরে মানে ঘরে ফিরে এসে তাদের মন মতন কাজ না হলে তখন তারা একটাই কথা বলে, সারাদিন কি এমন করো, সারাদিন তো ঘরে ফ্যানের তলায় বসে থাকো। সত্যিই বলছি, সারাদিন ঘরে ফ্যানের তলাতেই বসে থাকি। তোমাদের মতন হয়তো রোদ গরমে বাইরে যেতে হয় না, কিন্তু ঘরে এই রান্নার সামনে বা উনুনের সামনে 4 বেলা থাকাটাও কিন্তু কম কষ্টের কিছু না। একদিন তোমরা থেকে দেখো, হাঁপসে যাবে, তখন মনে হবে বাইরের কাজই বেটার। তাই ঘরের এই যে আমাদের মতন যারা এক নাগাড়ে খেটে যাচ্ছে, তাদের কাছকে কিন্তু একদম কম বলে কিছু মনে করো না। তাদের খাটনিও যথেষ্ট পরিমাণ থাকে একটা সংসার সুন্দর করে গড়ে তোলার জন্য। একটা কথা আছে জানো তো, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি থাকে তার সনে। এই কথাটা কিন্তু একদম চিরন্তর সত্যি। একটা সংসার কিন্তু কেউ কখনোই বলতে পারবে না আমার একার জন্য সংসারটা অনেক সুন্দর হয়েছে। একটা সংসার সুন্দরভাবে সাজাতে হলে স্বামী স্ত্রী দুজনকেই পাশাপাশি চলতে হবে, কাঁধে কাঁধ রেখে চলতে হবে, তাহলেই কিন্তু এই সংসারটা সুখের হবে, ঝলমলিয়ে উঠবে। তাই তোমার কাজটা যেমন মূল্যবান, মানে সংসারে চালানোর জন্য যেমন টাকা উপার্জনটা দরকারি, সেমন কিন্তু এই সংসারটাকে সামলানো, মানে এই যে সংসারে রান্নাবান্না কাজকর্ম করা, ঘর গোছানো, এই সব কাজও কিন্তু খুবই দরকারি একটা সুন্দর সুস্থ পরিবেশ, একটা সুন্দর সুস্থ সংসার গড়ে তোলার জন্য। তাই যেমন তোমার কাজটা ফালতু নয়, সেমন কিন্তু আমার কাজটাও কম গুরুত্বহীন নয় একটা সংসার পরিচালনার জন্য। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু আজ অনেক কথাই বলে ফেললাম, আর তার সাথে ভিডিওর মাধ্যমে অনেক কাজও করে ফেললাম। কি করলাম সেগুলো তো তোমরা দেখলেই। ওই বাসন ধোয়া, রান্নার জায়গা পরিষ্কার করা, তারপর সকালে যে মাছ কিনেছিলাম সেই মাছটা পরিষ্কার করে ভাজতেও দিয়ে দিয়েছি। এরপর আমি আমার নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করছিলাম, তখন শ্বশুরমশাইয়ের কফি দেওয়ার কথা মনে পড়লো। তারপর আমি চলে এলাম কফিটা বানাতে। আর এই কফিটা হচ্ছে ব্ল্যাক কফি, এটা কিন্তু সুগারের জন্য খুবই উপকারী, মানে যারা ডায়াবেটিস পেশেন্ট আছো তাদের জন্য খুব উপকারী। এই কফি সম্পর্কে কিন্তু আমার আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম, তো আজকে আর সে ব্যাপারে কিছু বলছি না। এখন চলে এসেছি ঘরে, আর এই যে দেখতে পাচ্ছ যে কাপড়টা ভাঁজ করছি, এই কাপড়টা না আমি ফেসবুক খুললেই মানে অনলাইনে শুধু চোখে পড়ে, তো দেখেই যাই। ওই যে একটু আগে ছবি দিয়ে দিলাম স্ক্রিনে, দেখতেই থাকি আর খুব নেওয়ারও ইচ্ছে হচ্ছিল। তাই এই তো কিনেছি আর হাতেও পেয়েছি কালকে, তাই দেখছিলাম যে কেমন লাগবে শাড়িটা পরে। তো আমি যেমন কালার ফোনে দেখছিলাম সেমন কালার ঠিক আসেনি, এই কালারটা ঠিক মেটে কালার, মানে কি বলবো, মেরুনও না, আবার আরেকটু যেন কেমন। তো দেখছিলাম গায়ে দিয়ে যে কেমন দেখতে লাগে আর কি। তো যার কাছ থেকে নিয়েছি তার কাছ থেকে ব্লাউজটাও বানিয়ে নিয়েছি। তো আসলে এটা আমি নিয়েছি আমার ননদের কাছ থেকে, মানে আমার ননদ শাড়ির ব্যবসা করেন। তো সেখানেই আমি তাকে ছবি দেখিয়ে বলেছিলাম যে আমার এরকম একটা শাড়ি এনে দিও, আর সেই শাড়ি এনেছে, কিন্তু কালারটা একটু ম্যাচ হয়নি। তো যাই হোক, এই কালারটাও কিন্তু একদম খারাপ লাগছে না। যেহেতু আমার ফোনটা কমা ফোন, তাই কোয়ালিটিটা ভালো লাগছে না, কিন্তু সামনে থেকে দেখতে শাড়িটা যথেষ্টই সুন্দর। তো যাই হোক, শাড়িটা আমি একটু ভাঁজ খুলে দেখে নিচ্ছিলাম, যেহেতু হাতে পেয়েছি সবে মাত্র, আমার দেখা হয়নি শাড়িটা কেমন, তাই খুলে একটু দেখছিলাম, আর তারপরে একটু গায়ে ফেলেও দেখছিলাম কেমন লাগে।
আর তারপর চলে এলাম ঘরের কাজকর্ম করতে। আমি তো সব সময়ই বাইরের কাজ আগে সারি, তারপর ঘর গোছাতে আসি, কারণ ঘর গোছানো আমার হুটোপাটা করে হয় না। এই যে বিছনাটা গোছানো, সুন্দর করে মশারিটা গোছানো, আলনা গোছানো, এই কাজগুলো আমার করতে ভালো লাগে, আমি এর আগেই তোমাদেরকে জানিয়েছি। তাই এই কাজগুলো আমার হাতে সময় নিয়ে খুব সুন্দরভাবে করার চেষ্টা করি। কারণ দেখবা ঘরে না আলনাটা গোছানো থাকলে আর খাটের বিছানাটা টান টান করা থাকলে ঘরটা মনে হয় একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, ঘরে ঢুকে বেশ একটু মনে শান্তি লাগে। আর ঘরের মধ্যে ওই জামা কাপড় জবর জঙ্গল হয়ে থাকলে, বিছনাটা এলোমেলো হয়ে থাকলে আমার না সেই রকম ঘর একটু ভালো লাগে না। কোথাও গিয়ে যখন দেখি না তাদের বিছনা এলোমেলো হয়ে আছে, জামা কাপড় ভাঁজ করা নেই, আমার সেই ঘরে না একটু বসতে ইচ্ছা করে না। যাই হোক, বাদ দাও অন্যদের কথা, আমি নিজেরটাই নিজে করে নিই। নিজের ঘরে যদি পরিষ্কার না রাখতে পারি, অন্যদের আর কি বিচার করব বলো তো। তো দেখো, আমি বিছনা কাঁথা গুছিয়ে নিয়ে তারপর আমার ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি আগে রান্নাবান্না সারি তারপরই কেন হচ্ছে ঘর ঝাড় দিই। আসলে ঘরের দুয়ারটা ঝাড় দেওয়া, দূরে জল দেওয়া কিন্তু সকালবেলাতেই হয়ে যায়, মানে হাজব্যান্ড অফিস যাওয়ার আগেই ওটা করে নেওয়া হয়। কিন্তু এই যে ঘরে খাটের তলায়, শোকেসের তলায়, এগুলো তো ভালোভাবে ঝাড় দেওয়া হয় না, তখন তো তাড়াহুড়ো করে কোনো রকমে ঝাড় দিয়ে দূরে জলটা দেওয়া হয় শুধু। তাই পরে যখন আমার সমস্ত কাজ আমি রান্নাঘরে সেরে আসি, তারপর আমার ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে মুছে নিই আর কি। এমনি তো দূরে জল দেওয়া থাকেই, তাই আমি ঘরটা ভালো করে মুছি। তাই তোমরা যেন ভেবো না যে আগে বাসি ঘর না ঝাড় দিয়ে মুছেই কেন রান্না করতে যাই, কারণ পরিস্থিতি তো সবার সমান না, সকলের কাজ সমানভাবে হয় না। আমাদের যেহেতু রান্না করাটা আগে জরুরি, তাই আগে রান্নাটা সারি, তারপর ঘরের অন্যান্য কাজ করি। তাই ক্লিয়ার করে দিলাম, এ ব্যাপারে কিন্তু কেউ কিছু বলো না। তো যাই হোক, দেখো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি, এরপর চলে আসবো দুপুরবেলা রান্না করতে। তো ঘরটা মোছার পর আমি স্নান করে নিয়েছি, আর জামা কাপড় যা যা কাচার ছিল সব সেরে নিয়েছি। এখন চলে এলাম দুপুরে রান্না করতে। ওই যে তখন মাছ ধুয়ে রাখলাম, আজকে সেই মাছেরই রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটা রান্না করব আলু দিয়ে, তার জন্য দেখো আলু কেটে নিয়েছি, আর এই যে ভাজা মাছগুলো। তো এখন আমি এইগুলো রানবো। অনেক দিন পর আজকে আলু দিয়ে রাঁধছি, কারণ শ্বশুরমশাইয়ের জন্য আলাদা করে রান্না করেছি। তাই ভাবলাম আজকে আলু দিয়ে রানবো, একটু সুন্দর করে রসিয়ে কষিয়ে রান্না করি আর কি। মানে সবসময় ওই পটল দিয়ে বেগুন দিয়ে খেতে খেতে না আর ভালো লাগে না, তাই যেদিনকে আলু দিয়ে রান্না করতে সুযোগ পাই সেদিন বেশ ভালো করে কষা কষা করে রান্না করি। তা চলো আজকে আমি এই মাছের ঝোলটা কীভাবে করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, তার আগে আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, এবং কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে তোমাদের আজকের ভিডিওটা। ভালো লাগলে ভালো কমেন্ট, খারাপ লাগলে খারাপ কমেন্ট, কিন্তু একটা কমেন্ট করে যেও, এটাই তোমাদের কাছে অনুরোধ থাকলো। তো দেখো আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখন করে নিচ্ছি মশলা। আদা জিরে বেটে নিয়েছি, আর নিচ্ছি লঙ্কা, আর নিয়েছি সামান্য মানে একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ একটুখানি পেঁয়াজ। তো এর মধ্যে এখন মানে তেলের মধ্যে এখন শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুচি দিয়ে মাছের ঝোল রান্না করলে আমার কাছে মনে হয় অনেক টেস্টি হয়। যেহেতু শ্বশুরমশাইয়ের জন্য আলাদা করে রান্না করে দিই, তো সেখানে তো টমেটো দিতে পারি না, তাই যেদিন আমাদের জন্য আলাদা করে রান্না করি আলু দিয়ে, সেদিন একটু টমেটো সবসময় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখো, টমেটো দেওয়ার পর কিন্তু লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যদিও তোমরা এরপর থেকে মানে বেশিরভাগ ভিডিওতেই দেখতে পাবে আলু দিয়ে আলাদা আলাদা করে তরকারি করছি। আসলে কি বলতো, ছেলেটা বড় হয়েছে, তো ছেলেটা খায় না বলবো না, তবে আমার নিজের ওকে খাওয়াতে সুবিধা হয়, মানে ঝোলের আলু থাকলে সেটা দিয়ে ভাত মেখে খাওয়াতে একটু সুবিধা হয়। তাই চেষ্টা করছি আলাদা করে রান্না করে দেওয়ার, মানে শ্বশুরমশাইয়ের জন্য আলাদা করে রান্না করার। যেহেতু ওনার তেল মশলা খাবার একদম বারণ হয়ে গেছে, তাই চেষ্টা করছি একদম সামান্য তেল দিয়ে ওনারটা আলাদা করে রান্না করে দেওয়ার, আমাদের জন্য আলাদা করে রান্না করার। আর সেক্ষেত্রে আলু দিয়েই রানবো, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো সবাই আলু খাই। তো দেখো আমি এখন আলু দিয়েছি। মশলাটা কষানোর পর কিছুটা কষিয়ে নেওয়ার পর তারপর আলু দিলাম। এবার আলু দিয়েও ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জলের ভেতর দিয়ে দিলাম মাছগুলো। এবার ভালোভাবে ফুটে ঝোলটাকে একদম শুকিয়ে কষা কষা করে নিয়ে তারপর নামাবো। আর শেষে দেবো একটু গরম মশলা। আচ্ছা, কে আমার মতন রুই মাছের মধ্যে গরম মশলা দিয়ে খেতে পছন্দ করো একটু কমেন্টে জানিয়ে তো। আর না খেলে একবার দিয়ে দেখো,
নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলা দেবে। এই হচ্ছে রুই মাছ রান্নার ক্ষেত্রে। রুই মাছের তো একটা কেমন গন্ধ থাকে, সেটা যাদের পছন্দ না, যারা রুই মাছ খেতে চাও না, তারা গরম মশলা দিয়ে একটু রান্না করে খেয়ে দেখো। তারপর থেকে রুই মাছ তোমাদেরও কিন্তু পছন্দের তালিকায় যুক্ত হয়ে যাবে। তো এই দেখো আমার তরকারি কিন্তু অনেকটাই কমে এসেছে, আর এখন আমি এর ভেতরে গরম মশলা দিয়ে দিলাম, আর এটা এখন আমি নামিয়েই নেবো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আর এই আজকের মাছের ঝোলটা? ভালো লাগলে আরও একবার অনুরোধ রইল লাইক কমেন্ট করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার জন্য আরও একবার অনুরোধ রইল। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। এখন আসি, টাটা।